আমরা আছি একদম কোর এরিয়াতে, স্যাংচুয়ারি এরিয়ার মধ্যে একেবারে কোর জঙ্গলে। চলুন আজকে ঘুরে আসি দ্য ল্যান্ড অফ এলিফ্যান্ট বা হাতিদের স্বর্গরাজ্য থেকে। বর্ষার ঠিক পরপর এরকম একটা সবুজ প্রকৃতি, যেখানে পাহাড়ের বুকে মেঘ ভেসে বেড়ায়, সেরকম একটা দুর্দান্ত ফরেস্ট বাংলোতে থাকার সুযোগ থাকছে। এরকম সবুজ প্রকৃতি এবং অভয়ারণ্য আপনার জন্য অপেক্ষা করছে জঙ্গলের একেবারে কোর এরিয়া বা স্যাংচুয়ারির মধ্যে রাত্রিবাসের সুযোগ। আর এরকম একটা ওয়াচ টাওয়ার থেকে পুরো জঙ্গলটাকে দেখে নেওয়া। বর্ষার ঠিক পরপর প্রকৃতি হয়ে উঠেছে আরও আকর্ষণীয়, আরও মায়াবী। এরকম একটা গাছবাড়িতে বসে যদি আপনি আপনার সন্ধ্যার স্ন্যাক্সটা উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই জায়গাতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলতে চাইছি আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ডের সব থেকে ফেভারিট একটা ট্যুরিস্ট স্পট দলমা স্যাংচুয়ারির কথা। এবার এই দলমার ট্যুরটা আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর। তার অনেকগুলো কারণ আছে। তার কারণ দারুণ একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর ছিল। একদম জঙ্গলের মধ্যে গেছি, এরকম রাত্রিবেলা, প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে, দারুণ এক অনুভূতি, অদ্ভুত এক প্রাকৃতিক পরিবেশ। প্রচণ্ড বৃষ্টিতে নাস্তানাবুদ হয়েছি। প্রথম দিন হিলটপে যেতে পারিনি, দ্বিতীয় দিন সাফারি করে কোর এরিয়াতে গেছি। দারুণ সব অভিজ্ঞতা হয়েছে, যার জন্য এই ট্যুরটা আমার কাছে ভীষণ মেমোরেবল। আপনাদের মধ্যে কারা কারা এরকম অন্ধকার রাতে জঙ্গলের মধ্যে গেছেন, অর্থাৎ অভয়ারণ্যের ভিতরে গেছেন? কেমন ছিল সেই অভিজ্ঞতা আমাকে একটু কমেন্ট করে জানান। আমার লাইফে কিন্তু এটা প্রথমবার এত রাত্রিবেলা এই জঙ্গলে ঢুকছি। দারুণ একটা অনুভূতি ছিল আমার জন্য, অদ্ভুত রোমাঞ্চকর একটা অনুভূতি। এই অনুভূতিটা ঠিক বলে বোঝানো যাবে না। আসলে দলমায় সন্ধ্যার পরে কিন্তু প্রবেশ একেবারেই নিষিদ্ধ। সেক্ষেত্রে আমি খুবই লাকি যে এরকম একটা সময়ে আমি গাড়ি নিয়ে দলমার এই জঙ্গলে ঢুকতে পেরেছি। এখন সন্ধ্যা প্রায় 6:30-7টা বাজে। আমি এই সময় এসেছি এখানটা, এই জায়গাটা একটু দেখাই। এটা কিন্তু দারুণ একটা জায়গা। এই যে ভাবা যায় এই ওয়েদারে, এরকম বৃষ্টির মধ্যে এইখানটা আমি দাঁড়িয়ে আছি। অপূর্ব একটা পরিবেশ চারদিকে, প্রায় গা ছমছমে পরিবেশ বললেও ভুল বলা হয় না। এখন সন্ধ্যা 7টা, একেবারে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি দাঁড়িয়েছি ঠিক এখানে একটা লাইট পোস্ট আছে, আর আমার এই সামনেই আছে একটা টাওয়ার, ওয়াচ টাওয়ার, যেটা একটু ভাঙাচোরা। এখানে এরকমভাবে কোনো পারমিশন দেয় না আসার, কিন্তু আমি খুব কষ্ট করে, খুব সৌভাগ্যবশত পারমিশন পেয়েছি। সন্ধ্যা 7টার সময় দলমা টপে দাঁড়িয়ে আছি। দারুণ লাগছে আশপাশ পরিবেশটা। অন্ধকার, আমি দেখাতে পারবো না, তবে এটুকু বলতে পারি অসম্ভব ভালো একটা পরিবেশ। পুরো ট্যুরটাতেই হয়েছে দারুণ সব অভিজ্ঞতা। জঙ্গলের মধ্যে রাত্রিবাসের সুযোগ, সেখানকার প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ের অবিশ্রান্ত বৃষ্টি, পুরো পরিবেশটাই যেন এক মুহূর্তে পাল্টে দেয়। সেই প্রকৃতিকে এনজয় করার সুযোগ, আর দারুণ সব বুনো জীবজন্তু দেখার সুযোগ হয়েছে। জঙ্গলের একেবারে কোর এরিয়াতে ঠিক কেমন লাগে, নাম না জানা সব পাখি আর পোকামাকড়ের আওয়াজ, অদ্ভুত এক অনুভূতি। আর তার সাথে জঙ্গলের মধ্যে ক্যানোপি ওয়াক। ইউটিউবে দলমা পাহাড়ের ওপরে এরকম ভিডিও আমি তো আগে দেখিনি। আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখতে থাকুন একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত। আমি সৌভিক, আর আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম টু ক্রিয়েটিং আওয়ার স্টোরি। এই ভিডিওতে আমি কথা বলবো কলকাতা থেকে কিভাবে দলমা পাহাড়ে আসবেন, কি ঘুরে দেখবেন, দলমায় কোথায় থাকবেন, কিভাবে সাফারিটা নেবেন,
কিভাবে জঙ্গলের কোর এরিয়াতে ঘুরে দেখবেন আপনার এই প্রাকৃতিক পরিবেশ, কি কি খাবেন, কোথায় থাকবেন, কিভাবে আসবেন, যাতায়াত, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর প্রথমেই আসুন জেনে নিই কী করে কলকাতা থেকে দলমা পাহাড়ে আমরা আসব। দলমা পাহাড়ে আসার জন্য আপনারা গাড়ি বা বাইক অর্থাৎ প্রাইভেট কার বা বাইকে করে আসতে পারেন, অথবা যদি খুব সস্তায় আসতে চান এবং কম সময় আসতে চান সেক্ষেত্রে অনেকগুলো ট্রেন আছে হাওড়া স্টেশন থেকে। একটা বৃষ্টি ভেজা দিনে আমি কলকাতা থেকে রওনা দিয়েছিলাম টাটানগর বা দলমার উদ্দেশ্যে। আপনি হাওড়া থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন টাটানগর যাওয়ার জন্য। সবথেকে সুবিধা হবে বারবিল জনশতাব্দী বা ইস্পাত ধরে আপনারা চলে আসুন টাটানগর। সেখান থেকে অটো বা গাড়ি করে আপনারা পৌঁছে যেতে পারেন দলমা হিলটপ। পৌঁছে গেছি হাওড়া স্টেশন, একদম নতুন একটা ব্লগ নিয়ে। এই বর্ষার সময় খুব ভালো লাগবে এমন একটা জায়গা আজকে আমাদের গন্তব্য। আমি যাচ্ছি 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। তবে আমি এই ট্যুরটা করেছিলাম চান্ডিল স্টেশন থেকে, সেজন্য আপনারা হাওড়া থেকে ধরে নিতে পারেন চক্রধরপুর এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়ার 20 বা 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 12টা 5-এ রওনা দেয় চক্রধরপুর উদ্দেশ্যে। এই যে বোর্ডে অলরেডি দিয়ে দিয়েছে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। সেই চক্রধরপুর এক্সপ্রেস যা আপনাকে পুরুলিয়ার ওপর দিয়ে নিয়ে যাবে। এবং সবথেকে এটাতে সুবিধা হলো রাতের বেলা এই ট্রেনটা 12:30টার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং একেবারে সকাল সকাল আপনাকে পৌঁছে দেবে চান্ডিল স্টেশন। সেক্ষেত্রে একটা গোটা দিন আর নষ্ট হয় না। এই ট্রেনটাতে আসলে এই সুবিধাটা আপনারা পাবেন। আমরা দাঁড়িয়ে আছি এখন কুস্তাউট স্টেশন, পুরুলিয়ার ঠিক আগে। আর কিছুক্ষণ পরেই আমরা পুরুলিয়া চলে আসবো, খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট লাগবে। এটা হলো কুস্তাউট স্টেশন। আগেরবার আমরা গেছিলাম পুরুলিয়া, এবার যদিও গন্তব্য চান্ডিল, তবে এই ট্রেনটা পুরুলিয়ার ওপর দিয়ে যায়। সামনেই চান্ডিল স্টেশন, আর এখান থেকে শুরু হয়ে গেছে দলমা রেঞ্জ। কি অদ্ভুত সুন্দর লাগছে, একেবারে সবুজ পাহাড়। টাটানগর বা জামশেদপুরে এই জিনিসটাই আমাকে মুগ্ধ করেছে। যেখানেই দাঁড়াচ্ছি মনে হচ্ছে যেন আমি পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছি। দারুণ একটা অনুভূতি। চলে এলাম চান্ডিল স্টেশন। চান্ডিল স্টেশনের ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। এই ওভারব্রিজটা দিয়ে এই যে নামলেই, এই দিকটা নামলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অটো, টোটো সব কিছুই। এই হচ্ছে চান্ডিল স্টেশনের বাইরের পার্কিং এরিয়া, যেখানে আপনারা দেখুন এই যে ছোটো হাতিগুলো আছে, এই ছোটো হাতিগুলো আপনি পেয়ে যাবেন। ওই দিকে আছে অটোগুলো আছে, অটোগুলো আপনি পেয়ে যাবেন এবং সরাসরি আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। কত এখান থেকে পাটডি কালী মন্দির কত? পাটডি কালী মন্দির এমনি আপনার শেয়ার ভাড়া হচ্ছে 50 টাকা। এই অটোগুলো এখান থেকে চান্ডিল লেক, ডিন্না লেক, দলমা এই সবই যায়। আচ্ছা দাদা, এখান থেকে যদি চান্ডিল লেক যাই তাহলে কত নেবেন আপনারা? छोड़ देंगे 250। छोड़ देंगे 250। छोड़ देंगे। और घूम के यहाँ वापस? वापस 500। ঝাড়খণ্ডের জামশেদপুর বা টাটানগরের একটা অন্যতম জনপ্রিয় বা ফেমাস ট্যুরিস্ট স্পট হলো এই চান্ডিল। চান্ডিল ড্যাম খুবই বিখ্যাত। এই জায়গাটা অত্যন্ত সুন্দর। এখানে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার জন্য পর্যটকরা ভিড় জমান। এই যে সামনে শীতকাল আসছে, প্রচুর মানুষ এখানে আসবেন। এখানে বোটিং করানো হয়, গভর্নমেন্ট থেকে ফিশিংয়ের ব্যবস্থা করা আছে। চান্ডিল এতটাই ফেমাস এবং এত দুর্দান্ত একটা জায়গা যে এটা নিয়ে কথা বলতে গেলে পুরো একটা ব্লগ হয়ে যাবে। নেক্সট ট্যুর আসছে টাটানগরের লোকাল সাইট সিং, অর্থাৎ টাটানগরে আপনারা কী কী ঘুরে দেখবেন, সেখানে আমি চান্ডিল নিয়ে বিস্তারিত কথা বলবো। আজকে চলুন সরাসরি আমরা পৌঁছে যাই দলমা পাহাড়। দলমা যাওয়ার ঠিক আগেই পড়বে এই প্রাচীন কালী মন্দির। কথিত আছে সমস্ত মানুষেরা এই মন্দিরে অর্থাৎ মায়ের পায়ে মাথা ঠেকিয়ে তবেই দলমার উদ্দেশ্যে যাত্রা করেন। এতে পথে কোনো বিপদ আপদ হয় না। মায়ের আশীর্বাদ নিয়ে সবাই যাত্রা শুরু করেন।
আমরা চলে এসেছি দলমা মেন গেট। দলমা একদম রাস্তার ওপরে এই যে মেন গেট, এখান থেকে মোটামুটি 4.5 থেকে 5 কিলোমিটার বেশ এবড়ো খেবড়ো বাজে রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে দলমার স্যাংচুয়ারি গেটে। অর্থাৎ এই দলমার প্রথম চেকপোস্ট আপনার পড়বে, যেখানে আপনাকে টিকিট করে ঢুকতে হবে দলমা স্যাংচুয়ারির ভিতরে। দলমার মেন গেট বা স্যাংচুয়ারি গেট থেকে আপনি টিকিট কেটে যখন ভিতরে ঢুকবেন, সেখান থেকে 15 কিলোমিটার লাগবে হিল টপ। মোটামুটি আপনি ধরে রাখুন 1 থেকে 1.5 ঘন্টার গাড়িতে যেতে আপনার সময় লাগবে। এক্ষেত্রে বলে রাখি, বাইকে করে যাওয়া দলমাতে একেবারেই প্রহিবিটেড হয়ে গেছে এই 2023 সাল থেকে। অর্থাৎ আপনাদেরকে যেতে হবে হয় 4 চাকা ভাড়া করে, অথবা বন দপ্তরের একটা সাফারি কার হয়, সেটাতে আপনারা যেতে পারেন। সেই ডিটেলস আমি একটু পরেই দিচ্ছি। 1975-এ এই দলমা স্যাংচুরি ইনঅগ্রেট করেন সঞ্জয় গান্ধী। আমি আছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির সামনে। এই যে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, নিচ থেকে বেশ কিছুটা আপনাকে উপরে আসতে হবে। আর এই যে দলমার এই যে স্যাংচুরির গেটটা আছে, এখানে আপনাকে টিকিট করতে হবে, দেখাবো সেটা। এখান থেকে ঢুকেই মাকুলা কোচা রিসর্ট, আর এই রাস্তা সোজা চলে গেছে দলমা পাহাড়। এখান থেকে প্রায় 15 কিলোমিটার রাস্তা, যেটা আপনাকে নিয়ে যাবে শিব মন্দির, বজরংবলী মন্দির এবং একদম দলমা টপে। তো আপনারা এখান থেকে আগে থেকে গাড়ি বুক করে নিতে পারেন, আর এখান থেকে সাফারি গাড়ি যায়। সবসময় হাতিটা এখানে বাঁধা থাকে, মোটামুটি বছরের যে কোনো সময় আসলেই আপনারা পাবেন। মাঝে মাঝে ওকে ছেড়ে দেওয়া হয় জঙ্গলে চড়তে যাওয়ার জন্য, যাতে আমাদের মতো পর্যটকরা দলমাতে এসে, আমরা সবাই জানি দলমা হাতির জন্য বিখ্যাত, তো যাতে আমাদের মন খারাপ না হয়, দলমায় এসে যেন আমরা হাতি দেখতে পাই, তো সেই জন্যই এই ব্যবস্থা করা আছে। এখানে হাতিটা রাখা আছে, মোটামুটি সারা বছর আপনারা পেয়ে যাবেন দেখতে। এইটা হচ্ছে আমার পিছনে দলমা স্যাংচুয়ারি গেটের টিকিট কাউন্টার, বা আপনি বলতে পারেন যে এই যে এন্ট্রি গেটে এন্ট্রি পাস আপনাকে এখান থেকেই নিতে হবে। তো এখান থেকে আপনাকে এই যে ক্যামেরাগুলো আমরা করছি, বা আপনি যদি ফটোগ্রাফ চান, স্টিল হোক বা ভিডিও, সেটার জন্য আলাদা আপনাকে চার্জ পে করতে হবে। যদি গাড়ি নিয়ে যেতে চান, এখানে বাইক এন্ট্রি এখন বন্ধ করে দেওয়া হয়েছে, তো গাড়ি নিয়ে যদি আপনি যেতে চান তাহলে 600 টাকা পার গাড়ি আপনাকে পে করতে হবে। তাছাড়া ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি আছে, যেটা 2800 টাকা ভাড়া নেয়, 10 জন যেতে পারে। এখানে দলমাতে এন্ট্রি করতে গেলে পার পার্সন লাগবে 10 টাকা অ্যাডাল্ট, আর বাচ্চাদের জন্য 5 টাকা। দলমার ট্রেকিং যদি কেউ করতে চান তাহলে 50 টাকা, বাস বা ট্রাক আনলে 800 টাকা, গাড়ি আনলে লাগবে 600 টাকা। আমার নাম হচ্ছে সৃষ্টিধর নাথ। আমি এখানে গেটে ডিউটি করি। এই যে শপটা দেখছেন, এইটা হচ্ছে সুভিনিয়ার শপ। দলমার যে মেন এন্ট্রি গেট, তার পাশেই আছে এই সুভিনিয়ার শপ। যেহেতু এটা একটা ট্রাইবাল এরিয়া, এখানে আদিবাসী অধ্যুষিত অঞ্চল, এবং তাদের হাতের সমস্ত কাজ দেখুন কি সুন্দর সুন্দর। এই যে ব্যাম্বু দিয়ে, বাঁশ দিয়ে বা ব্যাম্বু দিয়ে খুব সুন্দর সুন্দর ওরা ডেকোরেশন বানিয়েছে। আপনারা চাইলে এগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন। আমরা চাই যে কোনো জায়গাতে গেলে সেখানকার একটা স্মৃতি আমাদের সঙ্গে থাকুক। এই যে টেবিল ল্যাম্প, এই জিনিসগুলো খুব সুন্দর, অসাধারণ সব জিনিস আছে। এইদিকেও হাতের কাজে অনেক কিছু, খুব ইন্টারেস্টিং লাগবে এই মুখোশগুলো। এই যে এখানে দেখুন খুব সুন্দর সুন্দর কিছু মুখোশ আছে। আর এই যে হাতের কাজগুলো, মানে আমাদের বাড়িতে ডেকোরেশনের জন্য এই জিনিসগুলো খুব ভালো লাগবে। ওয়াল ডেকোরেশন আপনারা এরকমভাবে করতে পারেন। এই মুখোশগুলো আছে, হরিণগুলো আছে, খুব সুন্দর জিনিস। তো চলুন একবার জেনে নিই যে এই ধরনের জিনিসগুলো কীরকম দাম হয়। দলমাতে এলে নানান রকমের পশু আপনি দেখতে পাবেন, যেমন রেড জায়ান্ট স্কুইরল, হাতি, ভাল্লুক, হায়না, চিতা, এছাড়া নানান প্রজাতির পাখি আপনি দেখতে পাবেন। এখানে দেয়া আছে কত রকমের পাখি দলমাতে পাওয়া যায়। আর এই জায়গাটাতে দেখুন দলমার একটা ম্যাপ দেওয়া আছে, অর্থাৎ টাটানগর বা জামশেদপুর থেকে দলমা বা চান্ডিল আপনি কিভাবে আসবেন। কাছে আছে সাকচি, এদিকে ঘাটশিলা। এই দলমা থেকে ঘাটশিলা খুবই কাছে, ওই মোটামুটি 72 কিলোমিটার। আর এখান থেকে ডিমনা লেক লাগবে 23 কিলোমিটার। এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এইটা চলে যাচ্ছে হিল টপের দিকে। দলমা স্যাংচুয়ারির গেট দিয়ে ঢুকে আসার পরে এখানে তো টিকিট কাউন্টার দেখালাম,
আপনারা টিকিট দেখবেন, পুরো জায়গাটা ঘুরে দেখুন, হাতি আছে দেখুন। তারপরে একটা নতুন জায়গা নিয়ে যাব, এটা এখানকার বললাম একজন হরি আগরওয়াল, তার সঙ্গে পরিচয় হওয়ার পরে উনি আমাকে বললেন এই জায়গাটা দেখিয়ে আনুন, এর ভিতরে আছে একটা মিউজিয়াম আর ক্যানোপি ওয়াক। মিউজিয়ামটা হয়তো বন্ধ, আমি চেষ্টা করব রিকোয়েস্ট করে খোলানোর। আর চলুন ক্যানোপিটা দেখে আসি, খুব ভালো লাগবে। মিউজিয়াম স্পেশাল একটা পারমিশন করিয়ে শুধু আপনাদের জন্য চেষ্টা করছি জায়গাটা দেখানোর। এর ভিতরে খুব সুন্দর একটা ক্যানোপি ওয়াক আছে, চলুন সেখানে যাওয়া যাক। মিউজিয়ামের গেটটা দিয়ে ঢুকে এই হচ্ছে ক্যানোপি ওয়াক। দলমা স্যাংচুয়ারির গেটের ঠিক পাশেই সব থেকে আকর্ষণীয় এই জিনিসটা কিন্তু ক্যানোপি ওয়াক, যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। চলুন এগোনো যাক। ভীষণ অ্যাডভেঞ্চারাস, পুরোটা দড়ির তৈরি, কাঁপছে এবং যথেষ্ট ভয়ও লাগছে দেখতে, এবং এটা কিন্তু দুলছে পুরোটা। তো বুঝতেই পাচ্ছেন, আমি ইউটিউবে দলমা পাহাড়ে এরকম ভিডিও কখনো দেখিনি, তবে এখানে এসে মিস্টার আগরওয়াল তার সঙ্গে পরিচয় হয়েছে এবং তাদেরকে রিকোয়েস্ট করে এই জায়গাটা আসতে পেরেছি এবং এই ভিউটা আপনাদেরকে দেখাতে চাইছি যে এখানে কেমন লাগে। জঙ্গলের মধ্যে এরকম একটা ক্যানোপি ওয়াক অসম্ভব ভালো লাগবে। আপনারা পারলে এই জায়গাটা ঘুরে যাবেন, একবার রিকোয়েস্ট করবেন গেটে, এবং এটা খুলে দেওয়া হবে খুব তাড়াতাড়ি জনসাধারণের জন্য। একটা দারুণ ফিলিংস এখানে হাঁটতে, আপনারা পারলে অবশ্যই এই ক্যানোপি ওয়াকটা ট্রাই করবেন। একেবারে ঘন জঙ্গল আর তার ভিতরে এই ওয়াকটা, এখানে এসে এটা জানতে পারলাম এবং এইটা একবার ট্রাই করছি। আমার মনে হয় যারা আমার মতো একটু অ্যাডভেঞ্চার প্রিয়, প্রকৃতি প্রিয়, তাদের কিন্তু খুব ভালো লাগবে। দারুণ, একটু কষ্ট করে হাঁটাচলা করতে হবে, কিন্তু অপূর্ব একটা জায়গা, এখান থেকে অন্যরকমই সৌন্দর্য। অসম্ভব ভালো একটা রিসর্ট মাকুলা কোচা। এটা একটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো, একটা গভর্নমেন্ট একটা রিসর্ট বা বাংলো, রেস্ট হাউস বলতে পারেন। প্রকৃতপক্ষে শরীর এবং মন দুটোকেই যদি রিফ্রেশ করতে চান, পাহাড়ের কোলে এরকম একটা জায়গাতে দুটো দিন কাটিয়ে যাওয়াটা আমার মনে হয় দারুণ একটা অভিজ্ঞতা। পিছনে পাহাড়টাকে দেখুন কি অবস্থা, পুরো মেঘ ওখান থেকে ভেসে ভেসে যাচ্ছে। আর এই রিসর্টের বাগানটা এত সুন্দর করে সাজানো, এত ওয়েল ডেকোরেটেড, খুব ভালো মেনটেন হয়। সাধারণত আমরা দেখি যে গভর্নমেন্ট জায়গাগুলো এত সুন্দর হয় না, আমি খুব কম রিসর্টই দেখেছি এত ভালো। সেক্ষেত্রে মাকুলা কোচা কিন্তু আমার মন কেড়ে নিয়েছে, দুর্দান্ত লাগবে। দুটো দিন বা তিনটে দিন, একটা উইকেন্ড যদি আপনারা এখানে কাটাতে পারেন, অসম্ভব ভালো একটা পরিবেশ, আর একেবারে নির্জন নিরিবিলি একটা পরিবেশ। আমি এখন দাঁড়িয়ে আছি মাকুলা কোচার ডিয়ার পার্কের সামনে, অর্থাৎ এখানে যে মাড হাউসটা আছে তার ঠিক সামনেই ডিয়ার পার্ক। ওইদিকে যে রিসর্টটা দেখালাম, এসি নন এসি যে মেন যে রিসর্টটা, তার সামনেও মানে তার পিছনেও আছে এই ডিয়ার পার্ক। দেখুন আমার পিছনে অনেক হরিণ দাঁড়িয়ে আছে। ন্যাচারালি এখানে ঢুকতে দেয় না, অনেক রিকোয়েস্ট করে আমি ঢুকলাম। এই যে অনেকটা বড় এরিয়া এবং চারপাশে প্রচুর হরিণ। চলুন আপনাদেরকে দেখাই জায়গাটা কেমন। আমি বলছিলাম না, এবার দলমাতে আমি অনেক কিছু পেয়েছি, তার মধ্যে এইটা একটা নবতম সংযোজন। আমি দলমাতে গেছিলাম, বা ম্যাক্সিমাম সবাই যায় দেখবেন ভাড়ার গাড়িতে করে যায়, মানে আপনার ডিজায়ার হোক বা ডাস্টার হোক, এই টাইপের গাড়িগুলোতে করে সবাই যায়। কিন্তু এইটার একটা আলাদা মজা আছে, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি। এই গাড়িতে করে জঙ্গল সাফারি হয় এবং প্রায় 10 জন মতো মানুষ একসাথে এখানে যেতে পারে। এবার ব্যাপারটা হলো যে আপনি যদি একজন বা দুজন আসেন, সেক্ষেত্রে একটা সমস্যা হয় যে এত বড় গাড়ি নিজে বুক করা অনেকটা টাকার ব্যাপার, প্রায় 2800 টাকা মতো এটা নেয়। এবারে কালকে এত বৃষ্টি হয়েছে আমি যেতে পারিনি,
আমি থেকে গেছিলাম এখানে। প্রায় 7-8 জন মানুষ আছেন, তো আমরা সবাই একসাথে এই গাড়িটা করে যাচ্ছি। এটা কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা, সাফারিতে করে দলমাতে যাওয়া। এই যে গাছটা দেখছেন, এটা একটা মহুয়া গাছ, বা এখানকার স্থানীয় ভাষায় এটাকে বলে মহুল গাছ। ছোটবেলায় এই গাছটা আমি মামাবাড়ির ওখানে দেখেছিলাম, এবং মহুয়া ফুল আমি 1-2 বার খেয়েছি সেই ছোটবেলাতে। তারপরে আর সৌভাগ্য হয়নি। এখানে এসে এই বিরাট গাছটা দেখলাম, ওরা জানালো এখানে এই যে জায়গাটা দেখছেন, এখানে মহুয়া ফুলে একদম জায়গাটা ভরে যায়। আর কি অপূর্ব তার গন্ধ! যারা খেয়েছেন বা যারা সেটা জানেন তারা নিশ্চয়ই ফিল করতে পারছেন আমি কি বলতে চাইছি। তো যখন আপনারা এখানে আসবেন, তখন যদি মহুয়া সিজন হয়, তাহলে নিশ্চয়ই আপনারা এখান থেকে এই মহুয়া ফুলটা খেতে পারবেন। কালকে প্রচণ্ড বৃষ্টিতে আমি দলমা পাহাড়ের উপরে উঠতে পারিনি। তো বলে না, ভগবান যা করে মঙ্গলের জন্য। আজকে এই পরিবারটার সঙ্গে দেখা হয়ে গেছে। এনারা সবাই ঘুরতে এসছেন। এনারা প্রচুর মানুষ, বয়স্ক থেকে বাচ্চা সব মানুষটা এসছেন, এবং খুব মজা করছেন নিজেদের মধ্যে। দেখতেও খুব ভালো লাগছে। আপনারাও এরকম পুরো পরিবার নিয়ে আসুন। আর এনাদের জন্য আমি এই গাড়িটাতে করে যেতে পারছি। এই সাফারি গাড়িটা বুক করা হয়েছে, এবং আমরা কিন্তু একটা ফ্যামিলির মতো যাচ্ছি ঘুরতে এসে। এইটাই কিন্তু সব থেকে বড় পাওনা। এই মানুষগুলোর সঙ্গে দেখা হয়ে যায় এবং তাদের সাথে পরিচয় হয়, আত্মীয়তা হয়, বন্ধুত্ব হয়। সবাই মিলে আমরা যাচ্ছি দলমাটাও। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে দলমা পাহাড়ের দিকে। দলমা পাহাড় দ্য ল্যান্ড অফ এলিফ্যান্ট বা হাতিদের স্বর্গরাজ্য নামে বিখ্যাত। 193 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এই বিশাল অভয়ারণ্য আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ডের অন্তর্গত, মূলত আদিবাসী অধ্যুষিত একটা অঞ্চল। এখন কি ধান চাষ চলছে নাকি? ধান চাষ চলছে, বাহ। আচ্ছা, আপনারা কোথায় থাকেন? এই গ্রামেই। আপনাদের গ্রামটা কোন জায়গাটা একটু বলবেন? এইখান থেকে ঢুকেই গ্রাম নাকি? মানে এই দিকটা দিয়ে আমরা যদি যাই তাহলে আপনাদের গ্রামে পৌঁছে যাওয়া যাবে। মাকুলাকোচা রিসর্ট থেকে দলমা হিলটপ যাওয়ার পথে রাস্তায় প্রচুর এরকম মানুষকে আপনারা বসে থাকতে দেখবেন। শান্ত নিরিবিলি একটা নিস্তরঙ্গ গ্রাম্য জীবন, ভীষণ ভালো লাগবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আদিবাসী মহিলারা ধান চাষ করছেন, দারুণ লাগছে। পাতা ছাপার কাজ চলছে। আপনাদের গ্রামটা কোথায়? আপনাদের গ্রাম প্রথম ঝোড়, কদম ঝোড়। আচ্ছা, আপনাদের গ্রামের নাম কদম ঝোড়, বাহ, ঠিক আছে। গ্রাম্য মানুষের এই সাধারণ জীবনযাপন আর তাদের সরলতা আমাকে বরাবরই মুগ্ধ করে। এই দিকের যে রাস্তাটা, এটা হলো কদমঝোড় গ্রামের যে রাস্তা। একটু আগেই আমরা যাদের সাথে কথা বলে এলাম, আর এখনই কিন্তু আমরা চেকপোস্ট পার করলাম, অর্থাৎ প্রথম চেকপোস্ট এটা দলমা যাওয়ার পথে। ফরেস্ট ডিপার্টমেন্টের এই সাফারি কারে করে এই ট্যুরটা করার অন্যতম প্রধান আকর্ষণ হলো একমাত্র এদেরই অনুমতি আছে কোর এরিয়াতে যাওয়ার। আপনি কিন্তু পার্সোনাল গাড়িতে করে যেতে পারবেন না। তো চলুন দেখা যাক কোর এরিয়াতে প্রবেশ করার পর আজকে ভাগ্যে কোনো পশু পাখির দর্শন পাওয়া যায় কিনা। দারুণ ওয়েদার, সুন্দর একটা দিন, এবং আমরা সবাই মিলে চলেছি জঙ্গল সাফারিতে। আমরা পুরো একটা ফ্যামিলির মতো, প্রচুর মানুষ একসাথে। এই মজাটা কিন্তু একেবারেই অন্যরকম। প্রাইভেট গাড়িতে আপনারা আসতেই পারেন, তবে জঙ্গল সাফারির একদম খোলা জিপে করে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, এটা এক অদ্ভুত অনুভূতি। প্রায় 193 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অভয়ারণ্য আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ডের সরাইকেলা এবং পূর্ব সিংভূম এই 2 জেলা জুড়ে বিস্তৃত, এবং এখানে বহু ধরনের পশু পাখি দেখা যায়। তার মধ্যে বিখ্যাত রেড জায়ান্ট স্কুইরেল, হাতি, ভাল্লুক, চিতা, হায়না, এছাড়াও নানান প্রজাতির সাপ, পাখি এবং নানা ধরনের পোকামাকড় আপনারা এই জঙ্গলে দেখতে পাবেন। বিশাল এই অভয়ারণ্যে নানা প্রজাতির উদ্ভিদ দেখতে পাওয়া যায়, তবে মূলত শাল, সেগুন এই সমস্ত পর্ণমোচী উদ্ভিদ এখানে বেশি দেখা যায়। একেবারে কোর এরিয়ার মধ্যে আমাদের এই গাড়িটা চলেছে। রাস্তাটা অবস্থা
খুবই খারাপ রাস্তা, তবে আশা করছি ভালো কিছু দেখতে পাবো এখানে। এখানকার কোনো জীবজন্তুগুলো দেখার জন্যই এরিয়ার মধ্যে দিয়ে চলেছি। এটা অনেকটা কোর এরিয়ার মধ্যে, সবসময় যাওয়ার পারমিশন থাকে না। এই যে এরকম একটা এরিয়া। তোমারই একাডেমি কেমন লাগছে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে? ভালো। ভালো লাগছে? জঙ্গলের মধ্যে দিয়ে আমরা সাফারিতে এসেছিলাম, কিন্তু আমার মনে হলো যে জঙ্গলের মধ্যে একটু ওয়াক করাটা দরকার, কারণ জঙ্গলটাকে ফিল করতে গেলে এটা খুব দরকার। এই পরিবেশটা না গাড়ির আওয়াজে অনেকটা চাপা পড়ে যায়। ভীষণ ভালো একটা পরিবেশ, একেবারে শান্ত, মৃদু মৃদু পাখি ডাকছে। যদিও এখন অলরেডি 11টা বাজে, একটু সকালবেলা এলে আরও বেটার করে কিন্তু ফিল করা যায়। আমরা আছি একদম কোর এরিয়াতে, স্যাংচুয়ারি এরিয়ার মধ্যে, একেবারে কোর জঙ্গলে, যেখানে পারমিশন সহজে পাওয়া যায় না, অনেক রিকোয়েস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই সাফারির গাড়িটা যদি আপনারা বুক করেন তাহলে এই পরিবেশটাকে আপনারা এনজয় করতে পারবেন। আমার সাথে আছেন একজন ভ্রমণ প্রিয় প্রকৃতি প্রেমিক মানুষ। তো দিদি, কেমন লাগছে? ভীষণ ভালো। এই পরিবেশটা কিন্তু গাড়িতে বসে ফিল করা যায় না। এই যে শান্ত নিরিবিলি, কোথাও একটু পোকামাকড় ডাকছে, একটু পাখি ডাকছে, এই যে আওয়াজটা অদ্ভুত। এবং আমাদের আশেপাশের পরিবেশটাকে আপনারা দেখুন, উফ, একেবারে মনটা জুড়িয়ে যাবে। দারুণ, অসম্ভব ভালো একটা জায়গা। আপনারা পারলে গাড়ি থেকে নেমে অন্তত আধ ঘন্টা বা 1 ঘন্টা একটু চেষ্টা করবেন এখানে হাঁটার। অসম্ভব ভালো লাগবে। যারা প্রকৃতিকে ভালোবাসেন এই বর্ষার এই সময়টাতে আসুন। দেখুন চারিদিকটা একেবারে ঘন সবুজ, আর একদম জঙ্গলের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। শুধু এই ছোট্ট একটা গাড়ি যাওয়ার মতো যেটুকু পথ সেটুকু, বাকিটা কিন্তু একেবারে ঘন জঙ্গল। এবং এখানে লেপার্ড, ভাল্লুক সবই আছে। যদি আপনারা সেগুলো দেখতে চান তাহলে ডেফিনেটলি আপনাদেরকে ট্রেক করে আসতে হবে, এবং একটু সন্ধ্যার দিকে বিকালের দিকটা আসলে সেটা আপনারা পেয়ে যাবেন। গাড়ি করে এলে সেই সম্ভাবনাটা কম। কাল থেকে এখানে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে, চারিদিকে জলকাদা। তবে বর্ষাকালের এই সময়টা প্রকৃতি হয়ে ওঠে ভীষণভাবে সবুজ, এবং এই সবুজ প্রকৃতি কেন জানি না আমাকে বারবার আকর্ষণ করে। তবে প্রধানত এখানে ঘুরতে আসার সময়টা পাতা ঝরার মরশুমে, অর্থাৎ শীতকাল, এই সময়টাতে কিন্তু মানুষ বেশি এখানে আসে। তো আপনি চাইলে সেই সময়টা আসতে পারেন। আর যদি আপনি মনে করেন যে সবুজ প্রকৃতি আপনি খুব ভালোবাসেন, আমারই দলের মানুষ, তাহলে বর্ষাকালে অবশ্যই আসুন। আর চেষ্টা করবেন বন দপ্তরের এই সাফারি কারটাতে করে এই ট্যুরটা করার, বিকজ এই সময়টাতে কোর এরিয়াতে যাওয়ার একমাত্র অনুমতি আছে বন দপ্তরের। তো সেখানে আপনারা এরকম বেশ কিছু পশু পাখি দেখার সৌভাগ্য আপনাদের হতে পারে, যদি আপনার কপাল ভালো থাকে। তাহলে নানান সাইজের বাঁদরের আধিক্য এখানে বেশি, যাদেরকে আপনি সারাক্ষণই দেখতে পাবেন। দলমা স্যাংচুয়ারির প্রধান আকর্ষণ রেড জায়ান্ট স্কুইল, এই যে গাছে গাছে যিনি এখন লাফালাফি করছেন। বিদ্যুতের থেকেও বেশি গতিতে এরা লাফালাফি করে, তাই ক্যামেরায় ধরা খুব মুশকিল। এছাড়া এখানে আছে নানান প্রজাতির পাখি, যেমন এই বাজ পাখি, যে তার তীক্ষ্ণ চোখ দিয়ে শিকারের দিকে নজর রাখছে আর অপেক্ষা করছে তার শক্তিশালী ডানায় ভর করে লম্বা একটা দূরত্ব পাড়ি দেওয়ার জন্য। বর্ষাকালের এই সময়টা এমনিতেই পশু পাখি কম দেখা যায়। যদি সত্যি বেশি করে আপনি পশু পাখি দেখতে চান তাহলে শীতকালের সময়টা বেস্ট, এবং খুব সকালবেলা বা সন্ধ্যাবেলার দিকে এদেরকে বেশি দেখা যায়। আর চেষ্টা করবেন একটা গাইডেড ট্যুর নিতে, যেটা বন দপ্তরের আধিকারিকটা আপনাদেরকে প্রোভাইড করবেন। কোর এরিয়াতে বেশ কিছুটা সময় নিয়ে
একদম শব্দ না করে এই জায়গাটা যদি থাকা যায় তাহলে বুনো হাতি, ভাল্লুক, চিতা, নানান প্রজাতির পাখি, সাপ আপনারা দেখতে পারেন। যদিও সেটা আমার পক্ষে সম্ভব হয়নি, তার কারণ গাড়ি করে যাওয়া প্রথমত বিরাট একটা আওয়াজ, দ্বিতীয়ত ট্রেক করে গেলে সব থেকে সুবিধা হয় যে এই অঞ্চলের নানান পশু পাখি আপনি চোখের সামনে দেখতে পাবেন এবং যতটা পারবেন নিঃশব্দে যেতে এবং অনেকটা সময় ধরে একটু অপেক্ষা করে যদি বনের মধ্যে থাকা যায় তাহলে তাদের দর্শন পাওয়া গেলেও যেতে পারে। সম্পূর্ণ এটা ভাগ্যের ব্যাপার। জীবজন্তু দেখতে পাবেন কি পাবেন না সেটা জানি না, তবে জঙ্গলের নিজস্ব কিছু আওয়াজ আছে, একটা নিস্তব্ধতা আছে, অদ্ভুত একটা শান্তি আছে, সেটা ফিল করতে পারবেন। হিলটপের অনেক কাছাকাছি এই গেস্ট হাউসটা। এটা হলো পিন্ডারবেড়া গেস্ট হাউস। এই যে একেবারে জঙ্গলের মধ্যে যদি থাকার ফিলিংস চান, যে এই জঙ্গলের মধ্যে আমি থাকবো, একেবারে কোর এরিয়ার মধ্যে প্রায় বলা যায়, এই গেস্ট হাউসটা কিন্তু আপনারা চুজ করতেই পারেন। তবে মুশকিলটা হলো এমন সুন্দর একটা জায়গাতে বুকিং পাওয়াটা খুবই কষ্টকর। অনলাইনে এই বুকিংটা সবসময় ওপেন করা থাকে না। আমি এখানকার আধিকারিকদের সাথে কন্ট্যাক্ট করেও বুকিংটা পাইনি। হয়তো বর্ষাকাল বলেই বুকিংটা বন্ধ আছে, জানি না শীতকালে ওপেন হবে কি না। আপনারা একবার কোয়ারি করে দেখবেন বা ওয়েবসাইটে গিয়ে নিজেরা দেখে নেবেন। নেক্সট টাইম আসলে ডেফিনেটলি এখানে থাকার ইচ্ছা থাকলো। চলুন চট করে এদের রুমগুলো থেকে ঘুরে আসি, দেখে নিই রুমগুলো কেমন আর কি কি ফেসিলিটি আছে। আমরা এসেছি পিন্ডারবেড়া গেস্ট হাউসে। এখানে দুরকম রুম আছে, একটা হচ্ছে এসি রুম, একটা নন এসি রুম। এই যে এসি রুমের এই হলো আসবাবপত্র। এখানে একটা খাট দেওয়া আছে, ডাবল বেডরুম, চাইলে 3 জন থাকা যায়, তার জন্য কোনো এক্সট্রা পে করতে হয় না। আর এখানে আছে একটা এইরকম বড় একটা জানলা, এই যে দুদিকেই দুটো। আর এটা যদি আমরা খুলি তাহলে ঠিক এই রকম এখান থেকে পুরো জঙ্গলটাকে দেখা যায়। এখানে আছে একটা টি টেবিল আর এরকম একটা বসার চেয়ারগুলো কিন্তু খুব সুন্দর। এখানে ঘরের মধ্যে অনেকগুলো চেয়ার আছে। এখানে আছে একটা ড্রেসিং টেবিল, ছোট্ট একটা ড্রয়ার, এই যে। আর এখানেও একটা ড্রয়ার সিস্টেম আছে, এখানে একটা টেবিল আছে প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। আর এই দিকটা আছে যেটা সব থেকে কাজের আমাদের, সেটা হলো একটা ওয়ার্ড্রোব। বিশাল একটা বড় সাইজের ওয়ার্ড্রোব এখানে দেওয়া আছে। এই যে টিভি ইউনিটটা বেশ সুন্দর, পুরোটা ক্যাবিনেট করা আছে টিভি ইউনিট। আর এখানে আছে একটা এলইডি টিভি, আর এইদিকে আছে এসি। এছাড়াও নন এসি কিন্তু ফেসিলিটি এখানে আছে, সেটা একটু কম খরচায় পাওয়া যাবে। এখানে আছে বেসিন, উপরে দেওয়া আছে একটা মিরর, এখানে আছে কোমোড আর স্নানের জায়গা। এখানে কিন্তু কোনো গিজার নেই। নিচে যেটা ছিল মাকুলাকোচা রিসর্টে এসি যেগুলো, সেগুলোতে গিজার ছিল, এটাতে কিন্তু কোনো গিজার নেই। এই রুম বাথরুম দুটোই কিন্তু অনেকটা স্পেশিয়াস। রুমটা কিন্তু বিরাট বড় একটা রুম, অনেকটা স্পেশিয়াস। তো এখানে খুব আরামসে হাত পা ছড়িয়ে একদম থাকা যাবে। এখানে আছে এরকম একটা ডাইনিং হল। নিচের যে রিসর্টটাতে অনেক বড় বিরাট এরিয়া, এখানে আসলে কি খুব কম বুকিং হয়, তো তার জন্য এই যে এখানে মোটামুটি 8 জনের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা সাফিসিয়েন্ট, কারণ এখানে রুমগুলোই অনেক কম আর খুব বেশি বুকিং হয় না। এটা মেনলি গভর্নমেন্ট মানে যারা এমপ্লয়ি তাদের জন্য, আর আপনারা অনলাইন থেকে এটা বুকিং করতে পারবেন। এখানে আছে একটা পিউরিফায়ার, আমি দেখতে পাচ্ছি জলের জন্য এখানে একটা কেন্টের পিউরিফায়ার দেওয়া আছে। পিন্ডারবেড়া গেস্ট হাউসের এইখানটা যদি আপনি থাকেন, একদম সামনের এই জায়গাটা, এখান থেকে পুরো জামশেদপুর শহরটাকে দেখা যায়। আর জানলা খুললেই কিন্তু জঙ্গল, মানে আমরা যেমন সাফারি করে এসেছি, এখানে যদি আপনারা কেউ বুকিং করেন আলাদা করে আর সাফারির জন্য বুক করতে হবে না। এই জায়গাটাই এত সুন্দর। চলুন দেখাই এখান থেকে ভিউটা কেমন। এই যে গেস্ট হাউসে আছি, গেস্ট হাউসে ঠিক সামনেই এরকম একটা ওপেন স্পেস। চারদিকটা দেখুন একদম পাহাড়ের ঢালে জঙ্গল, এই দিকটা ঘন জঙ্গল, এই দিকটা ঘন জঙ্গল, এবং পুরো এরিয়াটা কিন্তু এত সুন্দর, একেবারে নির্জন একটা এরিয়া। মানে এখানে যদি আপনি থাকেন তাহলে শুধু আপনি এবং এই জঙ্গল।
একেবারে নিস্তব্ধ নিরিবিলি একটা জায়গা, সারাক্ষণই কোনো না কোনো নাম না জানা পোকামাকড় পাখি ডেকে চলেছে। আর একটু হেঁটে এগিয়ে গেলেই এখানে আছে একটা অসাধারণ ভিউইং ডেক। পিন্ডারবেলা গেস্ট হাউস থেকে একটু হেঁটে এলেই এই ভিউইং ডেকটা আপনি পাবেন এবং এখান থেকে একটা দুর্দান্ত ভিউ। একেবারে জামশেদপুর শহরটা এখান থেকে অনেকটা পরিষ্কার দেখা যায়। আর এই জায়গাটা পুরো ঘন জঙ্গল। চলুন একটু হেঁটে আসি আশপাশটা। চারপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ, একেবারে নিস্তব্ধ নির্জন জায়গা, ঘন জঙ্গল, তার মাঝখানেই গেস্ট হাউস। আর এই হচ্ছে তাদের ভিউইং ডেক। আর উপরের দিকে একটা ভিউইং ডেক আছে যেখান থেকে আরও পরিষ্কার দেখা যায় অনেকটা উপরে। চলুন ওখানটা একটু দেখাই। বলছিলাম ওই যে ভিউইং ডেকটা, ওটা একদম বেশি আপনাকে উঠতে হবে না। যদি কারোর পায়ে প্রবলেম থাকে তাহলে সে ওই ডেকটাই হয়। আর এই যদি আরেকটা ওয়াচ টাওয়ার আপনি যেতে চান একটু উপরে, এই যে অনেকটা উঁচু এটা, এবং এখান থেকে কিন্তু ভিউটা আরও ভালো। এই হলো উপরের যে ভিউইং ডেকটা, সেইটা হলো এইটা। এটাতে কিন্তু আরও ভালো পরিবেশ এবং দুর্দান্ত একটা ভিউ আপনি এখান থেকে পাবেন, অনেকটা উঁচু। এই যে এই রাস্তা দিয়ে সোজা গেলেই এই হলো পিন্ডারবেলা গেস্ট হাউসের রাস্তা। আর এইখানে এই গাড়িটা দাঁড়িয়ে আছে, এই হলো মেন রোড, মানে যেখান থেকে আপনি আসবেন। এই মেন রোড যেটা হিলটপ যাচ্ছে, এই দিকে রাস্তাটা যাচ্ছে হিলটপ। এখান থেকে একটু পিছিয়ে এলে আপনি চলে আসবেন পিন্ডারবেলা গেস্ট হাউস। এই যে মেন রোড, এই মেন রোড দিয়ে আসলে এই রাস্তার উপর এরকম দেখতে পাবেন। আর এই পিছন দিকটা এই যে রাস্তাটা যাচ্ছে, এটাই যাচ্ছে পিন্ডারবেলা গেস্ট হাউসে। আর এই সামনেটা একটা ওয়াচ টাওয়ার আছে, বা আপনারা গাছবাড়ি বলতে পারেন। সুন্দর জায়গা, আগে ভেঙে গেছিল, এখন সেটাকে ঠিক করা হয়েছে। একটু আগে আমরা রেড টেল যে স্কুইরাল সেটা দেখলাম দুটো। এখানে ভাল্লুক দেখার চান্সেস আছে, তবে সেটার জন্য আপনাদেরকে পায়ে হেঁটে ট্রেক করতে হবে। এই যে রাস্তাটা, এটা সোজা চলে যাচ্ছে হিলটপ, আর সামনেই হলো ওই গাছবাড়িটা। এই হচ্ছে আমার পিছনে গাছবাড়িটা। এটা আগে ভেঙে গেছিল, খুব রিসেন্টলি এটাকে সারানো হয়েছে। এখান থেকে এখানে বসে আপনি, এই যে গেস্ট হাউসটা, এখান থেকে বসে একটু চা কফি নিলেন, এই জায়গাটা বসে চুপচাপ, যদি আপনি চান কারোর সাথে কথা না বলতে, নির্জন পরিবেশকে এনজয় করতে, হয় না অনেক সময় আমাদের কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, এই জায়গাটা প্রকৃতির সঙ্গে আপনি কিন্তু সময় কাটাতে পারবেন। দারুণ একটা জায়গা, দারুণ সব পাখি আছে, আওয়াজ শুনতে পাচ্ছি। যারা বার্ড ওয়াচার, যদি শীতকালের সময়টাতে আসেন, প্রচুর পাখি আপনারা এখানে দেখতে পাবেন। এই হলো গাছবাড়ি। চলুন একবার ওপরটা উঠি। এই হলো ট্রি হাউস বা ওয়াচ টাওয়ার, যাই আপনারা বলবেন। সিঁড়িগুলো এখনও কিন্তু একটু ভাঙাচোরা আছে, তো একটু দেখে শুনে সাবধানে উঠবেন। এখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায়। আর যারা বার্ড ওয়াচার, আগেই বললাম, তাদের জন্য এটা একেবারে স্বর্গরাজ্য। আর এখান থেকে হিলটপ মাত্র 5 কিলোমিটার, তো এখানটা কিছুটা সময় কাটাতেই পারেন। এখানে দেখুন এই ছোট ছোট করে বসার জায়গা করা আছে, খুব ভালো লাগবে। প্রকৃতির সঙ্গে যদি একটু টাইম কাটাতে চান, এর থেকে ভালো আর হয় না। একেবারে গাছবাড়ির ওপরে, একদম টঙের ওপরে বসে আছি, দারুণ লাগছে আশপাশটা। খুব ভালো একটা জায়গা, একেবারে নিরিবিলি নির্জন, একটা মানুষ এখানে নেই। দু একটা প্রাইভেট গাড়ি আসে, সাফারি আসে, এছাড়া আর কাউকে আপনি দেখতে পাবেন না। চুপ করে এখানে খাবার দাবার নিয়ে বসে যান। প্রচুর পাখি আশপাশটা, এবং যদি কপালে থাকে আরও অনেক জীবজন্তু দেখতে পাবেন। বিশেষ করে রেড টেল স্কুইরেল তো দেখতে পাবেনই, এখানে বিভিন্ন গাছে আছে, তবে সহজে দেখা যায় না, অনেক ওয়েট করতে হয়। যাই হোক, খুব ভালো একটা জায়গা, খুব ভালো লাগলো এখানে এসে। এই ওয়াচ টাওয়ারটা পারলে কিছুটা সময় কাটিয়ে যাবেন। দলমা এসেছেন আর ভোলানাথকে দর্শন করেননি, বজরংবলীকে দর্শন করেননি, তাহলে দলমা আসলেনই বা কেন? তাই আমরা আমাদের সাফারি কিছুক্ষণ বন্ধ রেখে এখন যাব বাবার দর্শনে। শুধুমাত্র বাবার দর্শন করব বলে, বৃষ্টিতে আসতে পারিনি বলে ট্রেনের টিকিট ক্যান্সেল করে আমি থেকে গেছিলাম দলমাতে। তাই এখানে এলে অবশ্যই বাবাকে এবং বজরংবলীকে দর্শন করুন। আমি আছি
দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একদম টপ পয়েন্ট। অর্থাৎ আপনারা যদি এই সাফারি গাড়িতে করে আসেন বা প্রাইভেট গাড়ি নিয়ে আসেন, বলবেন যে আমরা হিল টপে যাব। হিল টপে এলে এই দিকটা আছে ওয়াচ টাওয়ার, আর এই দিকে আছে বজরংবলির মন্দির, আর এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে শিব মন্দির। দারুণ একটা জায়গা, আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চলুন বজরংজির মন্দিরে যাওয়া যাক। আমি আছি এই ওয়াচ টাওয়ারটার সামনেই, এই যে আমার পিছনেই এই ওয়াচ টাওয়ার। দলমা হিলটপে আসলেই এই ওয়াচ টাওয়ারটা আপনারা দেখতে পাবেন। এই ওয়াচ টাওয়ার থেকে পুরো জামশেদপুর শহরের একটা 360 ভিউ দেখতে পাওয়া যায়। তো একটু কষ্ট করে যদি একদম টপে উঠতে পারেন তাহলে দুর্দান্ত একটা ভিউ এখান থেকে আপনারা পাবেন। এখানে দলমার টপ, সব থেকে টপ। এখান থেকে ওয়াচ টাওয়ার সামনে আছে, ওয়াচ টাওয়ার আগে দেখবে ওখান থেকে ভিউ গেলা, ওখান থেকে আসবে এখানে বজরংবলী মন্দির। আমরা এখন যাচ্ছি বজরংবলীর মন্দিরে, আর রাস্তাতেই দেখা হয়ে গেল হনুমানজির একজন ভক্তের সঙ্গে। জয় বজরংবলী। দলমা পাহাড়ের একেবারে চূড়ায় সর্বোচ্চ স্থানে এই হনুমানজির মন্দির। পবনপুত্র হনুমানজির একেবারে সঠিক স্থান এই মন্দিরটি। যারা এই শিবলিঙ্গে পূজা দেবেন বা প্রসাদ ফল অর্পণ করবেন তারা একটু সাবধান। মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন হনুমানজি স্বয়ং, ভগবান শ্রীরামের সর্বশ্রেষ্ঠ ভক্ত। তার পায়ে শতকোটি প্রণাম। এই শান্ত নির্জন এই মন্দিরের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে, মনে হবে অনেকটা সময় এখানে কাটাই। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। শ্রী ভগবান হনুমান এই রূপেই আমাদের চোখে ধরা দেন। আমি আছি এখন হিলটপের ওপরে, একদম দলমা হিলটপের একদম হাইস্ট পয়েন্ট বলা যায়। এখানে একটা আছে ওয়াচ টাওয়ার, আর আমি দাঁড়িয়ে আছি বজরংজির মন্দিরে। আপনারা এখানে এলে অবশ্যই মন্দিরটা ঘুরে যাবেন, আর এখান থেকে পুরো জামশেদপুরের দারুণ একটা ভিউ পাওয়া যায়। যেহেতু এখন বর্ষাকাল, আকাশটা পুরো মেঘলা, এই দিকটা ধোঁয়া 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 ধোঁয়া, আর এই দিকে পুরো জামশেদপুর শহরের একটা 360 ডিগ্রি ভিউ, মানে একেবারে পাখির চোখে আপনারা দেখে নেবেন এই শহরটা। দেখলেন তো চারপাশটা? এই ভিউটার জন্য, এই পরিবেশটার জন্যই এত কষ্ট করে এত উপরে আসা। আকাশে জমে আছে শ্রাবণের ঘন কালো মেঘ, অপূর্ব। এই দিকটা দিয়ে একটু এগোলেই এই একদম সামনেই চোখে পড়বে আপনাদের সেই ওয়াচ টাওয়ারটা। আপনারা ওয়াচ টাওয়ারে উঠতে পারেন, অথবা মন্দির থেকেও কিন্তু অসাধারণ একটা ভিউ পাওয়া যাবে। চলুন দেখে নিই পাখির চোখে পুরো জায়গাটা কেমন লাগে। বজরংবলীর মন্দির দর্শন করার পর আপনারা একটু নিচে নেমে আসলেই এই সিঁড়িগুলো দেখতে পাবেন। এই সিঁড়ি দিয়ে একটুখানি নিচে নেমে গেলেই আপনাদের চোখে পড়বে শ্রী মহাদেবের মন্দির। আপনারা নিচ থেকে আসতে পারেন, অথবা ওপরে যদি একেবারে গাড়ি নিয়ে চলে আসতে পারেন তাহলে একটু কম সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। যাদের পায়ের প্রবলেম আছে তাদের জন্য এটা কিন্তু বেস্ট ওয়ে। আর এখানে এই একটুখানি এগিয়ে এলেই বাবা মহাদেবের মন্দিরে আমরা প্রবেশ করলাম। এটা বজরংজির মন্দির থেকে বেরিয়ে যে সিঁড়িগুলো, সেটা দিয়ে আমরা যাচ্ছি বাবা মহাদেবের মন্দিরে। বহু প্রাচীন এই শিব মন্দির। শ্রাবণ মাসে অসংখ্য শিব ভক্তরা এখানে সমাগত হন, নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য পুজো দেন, এবং শ্রাবণ মাসে এই মন্দিরটি অত্যন্ত সুন্দর করে সাজানো হয়। বিশেষ ব্যবস্থা করা হয় শিব ভক্তদের জন্য। বহু বছর আগে এই শিব মন্দির এবং মাতাজির মন্দির একটি গুহা দ্বারা সংযুক্ত ছিল। এই গুহাটা দেখছেন, এই গুহা দ্বারা মাতার মন্দিরে যাওয়া যেত, কিন্তু প্রাচীন লোকগাথা অনুযায়ী এই মন্দিরে এই গুহাপথ এখন বন্ধ হয়ে যায়। তার পিছনে নানান কাহিনী আছে।
বহুল প্রচলিত লোকগাথা অনুযায়ী এই মন্দিরে ভূমি সমাজের পুরোহিত পূজা করতেন। সেই পূজারী একদিন তার বংশ পরম্পরার যে হাতিয়ার সেটা এই মন্দিরের মধ্যে ফেলে যান। সেটি নিতে তার কন্যা এখানে এসে পৌঁছায় এবং গুহাতে প্রবেশ করে। কিন্তু সেই সময় ভগবান শিব এবং পার্বতী এখানে ভোজন করছিলেন। বিনা অনুমতিতে প্রবেশ করে সেই কন্যা, সেই জন্য রেগে গিয়ে তারা এই গুহার পথটি বন্ধ করে দেয় এবং সেই মেয়েটি এই গুহার মধ্যে বন্দী হয়ে যায়। আমরা এখন আছি বাবা শিবের মন্দিরে। আমাদের মহাদেবের মন্দির এটা। এই মহাদেবের মন্দির আমার সামনে, এখানেই মহাদেবের মন্দির। আপনারা যদি বজরংবলীর মন্দিরে প্রথমে যান তাহলে এই সিঁড়ি দিয়ে সোজা এসে এখানে ঢুকতে পারবেন। আর যদি নিচ থেকে হয়ে আসেন তাহলে নিচ থেকে অনেকটা হেঁটে উপরে আসতে হবে। দুরকমভাবেই এখানে আসা যায়। আমি এটা জানতাম না, আমি এখান দিয়ে ঢুকলাম, ঢুকেই দেখলাম বাবার মন্দির একদম আমার এখানেই। আর এখানে আছেন নন্দী মহারাজ। তো আপনারা যদি নিচ থেকে আসেন অনেকটা উপরে উঠতে হবে। যদি গাড়ি আসে আপনারা চেষ্টা করবেন হনুমানজির মন্দিরের সামনে নামতে, আর ওখান থেকে অল্প একটু সিঁড়ি বেয়ে এলেই কিন্তু এই মন্দিরে পৌঁছে যাবেন। আমি চলে এসেছি বাবার মন্দিরের সামনে, বাবা ভোলানাথের মন্দির। এই যে এই সিঁড়ি দিয়ে সোজা উঠতে হবে বাবা ভোলানাথের মন্দির। এখানে প্রচুর হনুমান আছে, তাই ক্যামেরা, চশমা এগুলো একটু সাবধানে থাকবেন। আর চলুন সিঁড়ি দিয়ে উঠে আমরা গুহার মধ্যে মন্দিরটা দেখে আসি। অবস্থাটা দেখুন কি করছে, দেখুন এই যে গোদা হনুমান একটা যাচ্ছে, কি করছে একবার শুধু দেখুন। যাই হোক, বাঁদরের বাদরামি দেখার পর আমরা এগিয়ে চললাম বাবার উদ্দেশ্যে। আমরা দাঁড়িয়ে আছি বাবার মন্দিরের সামনে। এই বাবার মন্দিরে ঢোকার ঠিক এই হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে সিঁড়ি দিয়ে আপনাদেরকে একটু উপরে উঠতে হবে। খুব বেশি নয়, মোটামুটি ধরে নিন ওই 60-70টা সিঁড়ি উঠতে হবে এখান থেকে ভেঙে। একটুখানি উপরে উঠলেই বাবার মন্দির। তো এইটুকু কষ্ট করে একটুখানি আপনারা সিঁড়ি বেয়ে উঠুন। আর এই দিক দিয়ে যে সিঁড়িটা, এটা কিন্তু হনুমানজির মন্দিরে যাচ্ছে। আর এই সিঁড়িটা দিয়ে সোজা উপরে উঠে গেলে এই গুহার মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাব বাবা ভোলানাথের কাছে। চলুন বাবাকে দর্শন করে আসি। গুহারি রাস্তাটা খুবই সংকীর্ণ, একজন মানুষ ভালোভাবে যেতে পারেন, একটু সাবধানে চলবেন। এই গুহার ভেতরটাও কিন্তু ভীষণ অন্ধকার, আর গুহার দেয়ালগুলোতে ক্রমাগত জল এসে পড়ছে। কোথা থেকে এই জল আসে সেটা জানা যায় না। বেশ অন্ধকার এই গুহাটি। একটুখানি এগোতেই আপনাদের চোখে পড়বে মহাদেবের এই বিগ্রহ। কারণ এখানে বাঁদরের প্রচণ্ড উৎপাত। ফল বা প্রসাদ দেওয়া শেষ হতে না হতেই একটা বা দুটো বাঁদর এখানে চলে আসবে এবং প্রসাদ নিয়ে চলে যাবে। তো একটু সাবধানে থাকবে। ठीक है, वो तो खाएगा ही, उसी के लिए तो है वो लोग। तुम अपना कासिक पकड़ो। मेरा अगरबत्ती तो यहाँ पे अब कर दी। এই সিঁড়ি দিয়ে সোজা আপনাদেরকে উঠতে হবে হনুমানজির মন্দিরে। এই রাস্তা দিয়ে আপনাকে মন্দিরে আসতে হবে যদি আপনি নিচের দিক থেকে মন্দিরে আসেন। যদিও এখন আমাদের ফেরার পালা, এই রাস্তা ধরেই আমরা ফিরব। আর মন্দিরে ঢোকার সামনে প্রচুর এরকম দোকান আছে যেখান থেকে পূজার সামগ্রী পাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো টাটানগর ট্যুর গাইড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ক্রিয়েটিং আওয়ার স্টোরি।